এদিকে যাই শুধু অশান্তি, বউকে নিয়ে একদম দরজা লাগিয়ে থাকতেই যেন শুধু শান্তি। মায়া হেসে দেয় রাজের কথা শুনে। রাজ মায়াকে পাজাকোলা করে নিয়ে বাথরুমের দিকে যেতে নেয়। মায়া বলে, আজকেও? কি আজকেও? দুষ্টুমি করে বলে রাজ। মায়া উত্তরে বলে, আপনার মাথায় পোকা ধরা বাথরুম বিলাস। ওখানেই তো শান্তি। কি এক পেয়েছেন আপনি? ওখানে কিসের শান্তি শুনি? একবার একটা মুভি দেখলাম, নায়ক নায়িকা মিলে বাথরুমে জাম্পিং জাম্পিং রোমাঞ্চের মুহূর্ত কাটায়। ওটা দেখে আমি সিদ্ধান্ত নিলাম বিয়ের পর আর যাই করি, বিয়ের পর বাথরুম প্লাস ছাড়ছি না। তাই তো বাথরুমে আমার লাখ টাকার বাথটব রেডি। এবার দ্রুত আমার সাথে চলো মায়াবতী। এরপর আর অপেক্ষা করে না রাজ, চলে যায় তার মায়াবতীকে নিয়ে বাথরুম বিলাস করতে। সকালবেলা সবাই খাবারের জন্য এক জায়গায় এসে হাজির। মাহমুদ সর্দার বলেন, বীর আর যারা আসেনি? বলতে না বলতেই ওরা হাজির। বীরের পাশে যারাকে দেখে সোনালি এগিয়ে আসে। যারার কাছে যেতে নিবে বীর যারার সামনে দেয়াল হিসেবে দাঁড়িয়ে থাকে। সোনালি বিরক্ত হলেও শান্ত হয়ে বলে, আমি যারার খালামণি। আমি যারার সব কিছু। আমি কি এখন ওর সাথে কথাও বলতে পারবো না? আপনার ভাবভঙ্গি হিসাবে না। সোনালি আর কিছু বলতে নিবে মোহন সর্দার ও রুবি নিচে নেমে আসে। মোহন সর্দার রুবির সাথে হেসে হেসে কথা বলে নামছে। রুবিকে নিজের পাশে বসিয়ে খাবার দিচ্ছে। সোনালি ভ্রু উঁচিয়ে বলে, বাবার দরদ উতলে উঠেছে নাকি? বীর শুনতে পায়। যারার কাঁধে হাত রেখে যেতে যেতেই বলে, বাবা হয় কতদিন বা আপনার শয়তানি চাল চালবেন? সোনালি রেগে গেল, মুখ ফুটে কিছু বলল না। ভাবছে একটা সুবর্ণ সুযোগের যারাকে আলাদা পাওয়া বাকি শুধু। ওদেরকে এখন বাদ দিয়ে সোনালি এগিয়ে এলো রুবির পাশে। রুবির কাছে বসে বলে, একটু পর তোমার পুতুল বর আর মায়া মেয়েটা আসবে। তুমি তোমার পুতুল বরের কাছে যাবে, ওকে ভোলাবে। রুবি সোনালির দিকে ফিরে বলে, যদি উল্টোপাল্টা কিছু ঘটে যায় তখন? কিছু ঘটবে না। তুমি শাহানার মেয়ে, রাজ ওর ছোট মায়ের মেয়েকে আগলে রাখবে, ভয় নেই তোমার। রুবি ঢোক গিলে বলে, আমি বাস্তব সাহানার মেয়ে না যে ওই মন্ত্রী আমাকে আগলে রাখবে। ওরা স্বামী স্ত্রী মিলে আমাকে কিমা বানাবে রে শাকচুন্নি মহিলা। মায়ারাজ রেডি হয়ে নিচে নামছে। সোনালি কনুই দিয়ে গুঁতো দিল রুবিকে। রুবি মাথা দুদিকে নাড়িয়ে নাকচ করে। সোনালি কাঁটা চামচ দেখিয়ে ভয় দেখালো। রুবি শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ায়। ছুটে গিয়ে আগেই মায়াকে ধীরে বলে, সরি ম্যাম, আমাকে শিখিয়ে দিয়েছে। বলে রাজের সামনে গিয়ে বলে, পুতুল বল। রুবির মুখে হাসি, কিন্তু অন্তরে ভয়। রুবির হাসি দেখে বোঝা যাচ্ছে সে ভয়তে ভয়তে করছে অভিনয়। রাজমায়ের বাহু ধরে আছে। রুবির দিকে তাকিয়ে বলে, আমি এখন আস্ত এক মানুষ বড় হয়ে গেছি, এখন সেই পুতুল বড় জামানা নেই পুতুল বউ। রুবির পাশ কেটে চলে গেল রাজ ও মায়া। সোনালি কাঁটা চামচ নিয়ে খালি প্লেটের উপরে ঘোরাচ্ছে। রুবিকে ইশারা করছে রাজের পাশে বসার জন্য। সোনালির এই ইশারা নজরে আসে যারার। যারা না খেয়ে তাকিয়ে আছে রুবি ও সোনালির দিকে। যারাকে খাবার নিয়ে বসে থাকতে দেখে বীর যারার মুখের দিকে তাকালো। যারা একবার সোনালি তো একবার রুবির দিকে তাকিয়ে আছে। বীর ভ্রুকুটি করে প্রশ্ন করে, ওদেরকে কি দেখেছো? দেখছি খাল কেটে কিভাবে মানুষ কুমির আনে। মানে? মানে এই যে আমার খালামণি তার সতীনের মেয়েকে আনলো, তাই আর কি। যারা যে সবকিছু জানে এটা বীরের কাছে ধরা দিল না। যারা মনে মনে বলে, যে মেয়েকে তুমি তোমার সতীনের মেয়ে বানিয়ে এনেছো সেই মেয়ে তো তোমার ছেলের গার্লফ্রেন্ড খালামণি। যখন মিহির আসবে তখন দৃশ্যটা কি হবে এটাই ভাবছি। লোকে বলা বলি করবে সৎ ভাই বোন কিনা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। অবশ্য তুমি তো জানো ওরা সৎ ভাই বোন না। মিহির তো সর্দার বাড়ির ছেলেই না। খেলা তো আরও জমে যাবে। রাজ ওর চেয়ারে বসতেই রুবি এসে দুঃখ প্রকাশ করে বলে, তুমি কি আমাকে ভুলে গেছো পুতুল বর? আমাকে আগের মতো ভালোবাসো না তুমি? তোমার ছোট মাকেও ভুলে গেছো তুমি? রাজ এবার সামনে থাকা গ্লাস নিয়ে ঢকঢক করে পানি গিলল। পানিটা পান করে রুবির দিকে ফিরে বলে, ছোট মাকে আমি ভুলিনি, কিন্তু তার মেয়েকে অবশ্যই ভুলে গেছি। একসাথে এতজনকে মনে রাখতে গেলে তো আমি নিজেই ভুলে যাব নিজেকে। এখন এসব দুঃখ কষ্ট বাদ দিয়ে নিজের বাবার পাশে গিয়ে বসো বোন। রুবিকে বোন বলাতে হিচকি উঠল সোনালির। মোহন সর্দার গ্লাস এগিয়ে দিল সোনালির দিকে। যারা মিটিমিটি হাসছে আর বলছে, আজকে এই দশা, দুদিন পর যখন ছেলে আসবে তখন তো আরো বাকি। রুবি মনে মনে সর্দার বাড়ির 14 গোষ্ঠী উদ্ধার করে। মোহন সর্দারের পাশে বসে খাবারে মন দেয়। মাহমুদ সর্দার রাজের পাশে বসা থাকেন। তিনি এবার রাজের উদ্দেশ্যে বলেন, ওদিকটায় কি খবর? দেশে আনা হচ্ছে, এর মাঝে এই নকল পুতুল বউ কি ঘটিয়ে দেয় কে জানে। তোমার পুতুল বউ ছাড়া ও যে মাফিয়া ভাইটা আছে ওর পাশে নাগিনটাকে দেখো। রাজ একবার আর চোখে যারাকে দেখে বলে,
নাগিন ডান্স করার আগে নেউলে তাকে আঁকড়ে নিয়েছে। এই নাগিন ডান্স দেওয়ার মুডে নেই এখন। সোনালি কিন্তু ছাড়বে না ওদেরকে, এর ভার তোমাকে বহন করতে হবে। চিল বাবা, বীর আর আমি আসি তো। চিন্তায় আছি, সে আবার খবর যেন কেউ না পায়। পারবে না, এমন প্রস্তুতি নেওয়া আছে। তুমি শুধু দেখো, তোমার ভাই 2 নম্বর বউ ও তোমার 2 নম্বর বউ কিছু বুঝতে পারে না। ওরা বুঝতে পারলে জীবন শেষ কিন্তু। তুমি কি মালিনীকে সন্দেহ করছো? আমি তোমাকে সন্দেহ করি বাবা। আমি কি করছি আবার? বউয়ের আসল ধরে না, আবার ছেলেকে শত্রুপক্ষ বানিয়ে দাও। কষ্ট করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছি কি এই দিন দেখার জন্য? তুমি যে কষ্টটা করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, এই কষ্টটা আমিও করছি বাবা। শুধু শুধু নিজের রেখার কষ্ট দেখো না, এটা বংশভিত্তিকভাবে চলতেই থাকবে। বেয়াদব! তুমি শুরু করলে আমি শেষ করলাম, এখন আবার বেয়াদব হয়ে গেলাম। তুমি আর কিছু বলার আগে পিয়াস ও তারেক আসে। দুজনের আলাদা কাজে আসে। পিয়াস এসেছে রাজকে নিতে আর তারেক এসেছে মায়াকে নিতে। রাজ খাওয়া শেষ করে টাওয়েল দিয়ে হাত মুছে বলে, বডিগার্ড রাখা লস। বউ নিয়ে একটু বাইরে ঘুরতে যাবো, ঘোড়ার ডিমগুলো ব্যায়াম না হয় পিছিয়ে পিছিয়ে ঝুলতে ঝুলতে আসে। অবলা পিয়াস ও তারেক মুখটা শুকনো করে দাঁড়িয়ে থাকলো। এভাবে অপমান করে আবার বিপদে তো তাদেরকে কাজে লাগায়। চাকরি বাঁচাতে মুখ বন্ধ রাখলো শুধু তারা, না হলে মুখের উপর মোক্ষম জবাব দিতে ওরাও জানে। মায়া গাড়িতে বসতেই রাজ মায়ার পাশে বসে দরজা লাগিয়ে দেয়। পিয়াসের দিকে তাকিয়ে বলে, ওর না হয় বিয়ে হয়নি, তোমার তো হয়েছে। এবার অন্তত আমার মনটা বোঝো প্রিয় বেবি। যাও গিয়ে লক্ষ্মী ছেলের মতো পিছনে গাইতে বসো। বলেই রাজ ড্রাইভ করে। পিয়াস ভুরুকুচকে বলে, বেটা মনে হয় বিয়ের পরের দিন হামলার কথা ভুলে গেছে। তারেক সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করতে হবে না, এটা প্রতিদিনের রুলস। এসে এসে মন্ত্রীর বউ নিয়ে আহাজারি শুনেই মাস শেষ বেতন পেতে হবে। রাজ ড্রাইভ করছে আর মায়া রাজের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। মায়ার এই চাহনি দেখে রাজ ফিচেল হেসে বলে, এভাবে তাকাবে না মায়াবতী, আমি ব্যালেন্স হারিয়ে অঘটন ঘটে দেবো কিন্তু। আপনি কি মুখে লাগাম দিতে জানেন না মন্ত্রীমশাই? আমার মায়াবতী যেন আমাকে কি নামে ডাকে? লাগামহীন মন্ত্রীমশাই। লাগাম দেওয়ার রাস্তা তুমি নিজে বন্ধ করে দিয়েছো। আপনি না সত্যিই লাগামহীন। তোমারই তো। মায়া মুচকি হাসে। মায়ার ফোনে কল আসে। অপর পাশ থেকে জানায়, রিমু নামের যে মেয়েটি আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, সে আত্মহত্যা করেছে ম্যাম। কেন? ওকে অপহরণ করা হয়েছে। এতদিন মিসিং ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম ও ফ্যাক্টরিতে আসেনি কোনো একটা কারণে। আজকে সকালে খোঁজ পেলাম আরশাদ নেতার দলের 3 জন মিলে ওকে ধর্ষণ করে। ওরাও উচ্চ বংশের লোক। রিমুর বাবা মামলা করলেও কেউ এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। পুলিশ এফআইআর লিখবে না। মায়া চোখটা বন্ধ করে নেয়। ঘৃণা হয় এই সমাজে টাকার মায়ায় চলে জাতিগুলোর প্রতি। মায়া বড় বড় দম নিল। রাজ গাড়ি ঘোরানোর সময় মায়ের দিকে চোখ রাখতে দেখলো মায়া এমনভাবে নিঃশ্বাস ছাড়ছে। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে মায়ার কপালে হাত রেখে বলে, তুমি ঠিক আছো মায়াবতী? মায়া কানে মোবাইল রেখে রাজের দিকে ঘুরে তাকায়। এই লোকটা তার এত যত্ন নেয়। মায়া নিজেকে সৌভাগ্যবতী মনে করে এখন। মায়া মাথাটা উপর নিচ করে হ্যাঁ জানিয়ে ফোনের লোকটিকে জানায়, রিমু এখন কোথায়? হাসপাতালে। কোন হসপিটালে? সদরে। আচ্ছা ঠিক আছে। মায়া এবার রাজের পাশে তাকিয়ে বলে, আপনি কাজে যান মন্ত্রীমশাই, আমি একটু ব্যস্ত আছি। অফিসে যাবে না? আহ, তাহলে আমাকে আমার একটা কর্মীর কাছে যেতে হবে। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, সদর হসপিটালে যেতে হবে। আমিও। বাকিটা বলার আগেই রাজের কাছে কল আসে। রাজ ধরতেই ওপাশ থেকে জানায়, কিছুদিন আগে এক বৃদ্ধ লোক আপনাকে সাহায্য করেছিল, মনে আছে স্যার? উনি আজ আপনার সাথে দেখা করতে চায়। আমাদের বিরোধী দলের কিছু গুন্ডা মিলে ওনার মেয়েকে ধর্ষণ করেছে, তার চার্জশিট নিতে চাইছে। লোকটার পিছনে গুন্ডারা ধাওয়া করেছে। ওনার এখন আওয়াজকে অনেক প্রয়োজন স্যার। লোকটা এখন বিপদের মুখে, আপনার সাহায্য লাগবেই। আমি কি করব এখন? এইদিকে আমাদের অফিসের সামনেই দলগুলো ছড়িয়ে ছিটিয়ে হাঁটছে। রাজ একবার মায়ের দিকে তাকিয়ে পিছনে তাকালো। গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল। পিয়াস ছুটে আসে রাজের হাত দেখে। রাজ পিয়াসের উদ্দেশ্যে বলে, মায়াবতীকে সাবধানে পৌঁছে দেবে তোমরা, আমি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। কিন্তু বস, আপনাকে একা ছাড়াও তো রিস্ক। মায়া আতঙ্কের সাথে তাকালো রাজের দিকে। রাজ সোজা রাস্তার দিকে চোখ রেখে হিংস্রতা প্রকাশ করে বলে, আমার মায়াবতীর রিস্ক আমার জীবনের সব থেকে বড় রিস্ক। তুমি তাকে দেখো, আমি আমাকে দেখে নেব। বলেই রাজ মায়ের কপালে চুম্বন দিয়ে বলে, আমি একটু ব্যস্ত মায়াবতী, ফ্রি হয়ে তোমার নিকট হাজির হব, কেমন?
মায়ার থেকে উত্তর না নিয়ে পেছনের গাড়িতে যায় রাজ, যেটাতে তারেক ও অন্যান্য গার্ড আছে। পেছনের গাড়িতে এসে তারেককে উদ্দেশ্য করে বলে, সামনের গাড়িতে যাও, তোমাদের ম্যামকে দেখে রেখো। এমনিতেও সে এখন পৃথিবীর নোংরা কেটদের চোখে বিষাক্ত এক নারী, তার সুরক্ষা অতি প্রয়োজন। তারেক রাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি একা যাওয়া রিস্কের হয়ে যাবে না? আপনার উপর যখন তখন হামলা হয়, সেদিন কেউ অলার্ন বাহুতে গুলি লেগেছে। দেশ রক্ষাতে পদক্ষেপ নিলে মৃত্যুকে যে আলিঙ্গন করে নিতে হয়। জীবনে একটা উদ্দেশ্য সফল করতে হলে সেই সফলতা অর্জনের জন্য জীবনটা দিয়ে দেওয়ার শান্তি হয়, এটা সবসময় মাথায় রাখবে। আমাদের দেশের শহীদদের কিন্তু নিজের জীবনটা আমাদের সুখের জন্য দিয়েছিল। রাজের কথাতে তারেক সামনের গাড়িতে গেলে রাজ ফোন কানে নিয়ে বলে, আমি আসছি, তুমি যেভাবেই হোক ওই লোকটাকে আমার কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। রাজ কল কেটে পকেটে রাখতেই দেখলো মায়া গাড়ির দরজা খুলে দৌড়ে তার কাছে আসে। রাজ ভ্রু কুচকে গাড়ি থেকে নামে, চোখ থেকে সানগ্লাস খুলে সাদা পাঞ্জাবি বুক পকেটে রাখে। মায়া এসে রাজের হাত ধরে বলে, আপনি কেন গার্ড ছাড়া যাবেন? আপনার যদি কিছু হয়? আমার কিছু হবে না মায়াবতী। এই পৃথিবীর বাজে লোকদের প্রতি আমার বিশ্বাস নেই একদমই। ওরা যখন তখন ছুরি চালিয়ে দেয়। আমি আপনাকে হারাতে পারবো না। আপনার আমার অনেক শত্রু। আপনি বাকি গার্ড ডেকে নিন। দেরি হয়ে যাবে মায়াবতী। কেন, কিসের দেরি? এক অসহায় বাবা আমার জন্য পথে বসে আছে, মৃত্যুর মুখেও সে আমার দুয়ারে হাজির হয়েছে। তার জীবনটা ঝুঁকিতে আছে আমার জন্যই, তাকে দেখতে হবে যে। অসহায় বাবা? হ্যাঁ, অসহায় বাবা। পরে বলবো তোমাকে তার কথা। এখন যেহেতু আমাদের দুয়ারে এসেছে সে, এই শাওমির রাজের শত্রুর নজরেও সে পড়েছে। তুমি চিন্তা করো না আমার জন্য। তোমার মন্ত্রীর মশাই এতটা দুর্বল না যে নিজেকে রক্ষা করতে জানে না। আমার এই পৃথিবীর কোনো কিছুতেই কোনো ভয় নেই, শুধু আপনাকে হারানো ছাড়া। রাজ মায়ের চোখে নিজের জন্য জমে থাকা ভয় দেখে ঠোঁট প্রসারিত করে মায়ের গাল ছুঁয়ে বলে, আমার মায়াবতীকে দুর্বলতা একদম মানায় না। তাকে সবসময় শক্ত মনের কঠোর নারীতেই মানায়। আমি যে আমার হিংস্র মায়াবতীকে বেশি ভালোবাসি। অন্তত পিয়াসকে সাথে করে নিয়ে যান। তুমি এখন যে রাস্তা দিয়ে হাসপাতালে যাবে, ওই রাস্তাটায় আমার শত্রুপক্ষের লোকেরা আনাগোনা বেশি। পিয়াস বা তারেক একা পারবে না, বডিগার্ড লাগবেই তোমাদের জন্য। আর আমি নিজেকে সামলে নিতে পারবো। এই জন্যই তো গার্ড নিতে চাই আমি। আপনি শুধু রোম্যান্সের পোকা মাথায় আনেন আর সবকিছু হেলাফেলা করেন। জীবনটা যদি বডিগার্ড দিয়ে ভরে রাখি তো বউ নিয়ে সময় কাটাবো কখন শুনি? ইয়ার কি করবেন না এখন? সময় কম মায়াবতী, আমাকে দূরতেই যেতে হবে, নাহলে আমি তার বিপদ মুক্ত করতে পারবো না। মায়া এবার আর অবুজের মতো করলো না। মায়া নিজেও রিমুর কাছে তাড়াতাড়ি পৌঁছাতে চায়। রিমুর অবস্থা ভালো না, গরিব মেয়েটির ওখানে কোনো সুরক্ষা নেই। গার্ড থাকলেও বাকি সরকারি হাসপাতালে কি আর সেফটি আলাদাভাবে দেওয়া সম্ভব? আলাদা কেবিন নেই যে। মায়া দ্রুত গিয়ে রিমুকে অন্য স্থানে রাখতে চায়। তারপর যা মামলা বিচারের দরকার ভেবে দেখবে। মায়া হাঁটছে আর বীরকে মেসেজ দিয়ে রাখলো, মন্ত্রীমশাইয়ের পেছনে কয়জন গার্ড পাঠিয়ে দাও ভাইয়া, সে এখন একা একা যাচ্ছে নিজের অফিসে। বীরের তরফ থেকে মেসেজ আসে। ওকে। মায়া শান্তি পেল দ্রুত উত্তর পেয়ে। বীর নিজের কাজে সবসময় ব্যস্ত থাকে, বাড়িতে আসে সেই রাতের দিকে। সবসময় মেসেজ বা কল ধরা বীরের দ্বারা সম্ভব হয় না। বীরের থেকে উত্তর না পেলে যারাকে মেসেজ দিয়ে রাখতো মায়া। আপাতত মায়া দীর্ঘশ্বাস নিতেই পিছন থেকে সেই ডাকটা আবারও শুনতে পায়। রাজ গলা উঁচিয়ে বলে, আবে এই মায়াবতী। মায়ের বুকটা আজকে ছ্যাদ করে উঠল। পেছনে ঘুরে তাকাতে দেখে রাজ সানগ্লাস বুক পকেট থেকে বের করে আবারও চোখে দেয়। তারপর মৃদু হেসে 2 আঙ্গুল দিয়ে নিজের ঠোঁটে নিয়ে মায়ের দিকে তাক করে উড়ন্ত চুমু দিয়ে বলে, আমার পক্ষে তোমাকে স্বাগত মায়াবতী। মায়া দাঁড়িয়ে আছে, মুখে মৃদু হাসি। সাহসী মায়ের মনেও আজ তার স্বামীর জন্য আতঙ্ক কাজ করছে, কারণ সেই দিনই তো রাজের হাতে গুলিবিদ্ধ অবস্থায় দেখেছিল। রাজনীতির লোকদের নিয়ে এই একটাই ভয়, শত্রুপক্ষের হামলা হয় যখন তখন। না জানি রাজকে আবারও আজ একা পেয়ে হামলাকে করে। মায়া রাজের দিকে তাকিয়ে থাকলো না আর চলে গেল নিজের গাড়ির দিকে। রাজ দেখছে মায়াকে চলে যেতে। মায়ের গাড়ি চোখের আড়াল হতে রাজ গাড়িতে ওঠার পরে রাস্তার কিনারায় থাকা গাছগুলোর আড়ালে থাকা একজন লোক বের হয়ে আরশাদকে জানায়, মন্ত্রী শাহমীর রাজ সর্দার এখন একা বস। আরশাদ শয়তানি হাসি দিয়ে বলে, এটা তো সুযোগ, এই সুযোগে ওটাকে ওপারে পাঠিয়ে দেই। কিন্তু বস গাড়ি চালানো শুরু করেছে তো, গাড়িটাই অ্যাক্সিডেন্ট করিয়ে দে। ওই বেটা মরলে আমার রাস্তা ফাঁকা। আরশাদ কল কাটতে ওই লোকটা আরো কিছু লোক নিয়ে ট্রাক চালাতে শুরু করে। রাজের পেছনে পেছনে ট্রাক নিয়ে যাচ্ছে ওরা। রাজ গাড়ি চালানোর মাঝে আয়নার দিকে চোখ রাখতে দেখতে পেল ওর পিছনে ট্রাক। প্রথমে পাত্তা না দিল, পরে যখন দেখে ট্রাক শুধু তার পিছনে ছুটছে তখন রাজ সব বুঝে নিল।
রাজ গাড়ির গতি বাড়িয়ে দেয়, ট্রাকটাও তাই করে। রাজ এবার অন্যদিকে গাড়ি ঘুরিয়ে নেয়, ট্রাকটাও ঠিক রাজের পিছনে একইভাবে চলছে। এভাবে কিছুক্ষণ চলতে চলতে ট্রাক এসে রাজের গাড়ির অতি নিকটে ধাক্কা দিবে, ঠিক তখনই ট্রাকের চাকায় গুলি ছুঁড়ে মারা হয়। রাজ দূরে তাকিয়ে দেখে দুটো গাড়ি এসেছে। রাজের জিপিএস অন করা ছিল। বীরের লোকদের দেখে রাজ মৃদু হেসে দেয়। ড্রাইভ করতে করতেই বলে, আমার মায়াবতী শুধু হিংস্রবতী বা রক্তবতী না, সে আমার বুদ্ধিমতীও। বীরের লোক এসে আরশাদের লোকদের উপর হামলা করছে। এই সুযোগে রাজর অফিসে চলে যায়। যে করেই হোক রিমুর একটা সুরাহা করতে হবে। রাজ আর মায়া দুজনে একই মিশনে নামলেও তারা জানেই না যে তাদের মিশন এক। যদি জানতে পারতো তাহলে হয়তো দুজনে একসাথে এই মিশনে থাকতো। রাজ চায় মায়া তার কাজটা সফল করুক, রাজের বিপদে মায়া না জড়াক। মায়া চায়নি রাজকে আর কোনো ঝামেলা দিতে, কিন্তু তাদের উদ্দেশ্য ইচ্ছা সব একই, এটা তাদের অজানা। হাসপাতালে এসে মায়া দেখে কিছু লোকজন রিমুর আশেপাশে। মায়া ভ্রুকুটি করে বলে, এনারা কারা? আমি খোঁজ নিচ্ছি ম্যাম। তারেক গিয়ে রিমুর মায়ের সাথে কথা বলে মায়ের কাছে এসে বলে, রিমুর বাবা কার কাছে যেন বিচার চাইতে গেছে, সে পাঠিয়েছে গার্ড। রিমুর মা অত কিছু জানে না। মায়া এগিয়ে এসে দেখে রিমুর অজ্ঞানরত মুখশ্রী। রিমুর চোখের নিচে কালশিটে, গলার কাছে আঁচড়ের দাগ। ঢেকে রাখা রিমুর মুখ ও গলার উপর দিয়ে এত এত কামড়ের দাগ দেখা যাচ্ছে। তাহলে ঢেকে রাখা স্থানে কতটা জখম হতে পারে ভাবতেই মায়ার গা শিওরে উঠছে। মায়ার আগে ক্ষিপ্ত হয়ে রিমুর মাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি ছেলেগুলোকে চেনেন? না মা, রিমুর বাবা চিনে ওদের। আমার মেয়েটার সাথে ওরা ইচ্ছা করে এগুলো করছে। ওর বাবা বাজারে যে একজনকে বাঁচাইছে, আর ওরা সেই জন্যই আমার মেয়েটাকে আটকায় রাখছিল 4 দিন। পরশু দিয়ে গেছে। আমার মেয়ে লোকের কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। ওর অবস্থা খুব খারাপ বলে রিমুর মাকে দিয়ে দেয়। মায়া রিমুর মায়ের কাছে এসে সান্ত্বনা দেয়। তারেকের দিকে ফিরে বলে, রিমুর বাবার খোঁজ করো ইমিডিয়েটলি। তাকে নিয়ে আমার প্রাইভেট হসপিটালে চলো। রিমুকে এখানে রাখা রিস্ক। আশেপাশে শত্রুপক্ষ এই লোকেদের ভিড়ে ঘিরে আছে। এরই মধ্যে পিয়াস এসে বলে, ওনাকে স্কোয়ার হসপিটালে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। ওখানে আদ্র স্যার আছেন। আদ্র? জি ম্যাম, আমি কথা বলছি। খোঁজ নিয়ে জানতে পারলাম রিমুর বাবাই সেই লোক যে বসকে সাহায্য করতে গিয়েছিল ওই যে আগেরবার ডাক সাপ্লাইয়ের জন্য। তারপর থেকে রিমুর বাবাকে হুমকি দামকি দেওয়া হয়। সবশেষে রিমুর আত্মসম্মান কেড়ে নিয়েই এই ব্যবস্থা করেছে ওই লোকগুলো। বস রিমুকে হাসপাতালে রাখতে বলেছে, আর নিজ দায়িত্বে উকিল ঠিক করবে। ওহ, তাহলে আমাকে আর ওই দিকটা দেখতে হচ্ছে না, তাই তো? জি ম্যাম। মায়া মৃদু হেসে একবার তারেক ও আরেকবার পিয়াসের দিকে তাকালো। তারপর আলাদা স্থানে গিয়ে কল দিল নিজস্ব স্পাইম্যানকে। ওপাশ থেকে ধরতেই মায়া বলে, আমার এই আইনি ব্যবস্থার উপর কোনো বিশ্বাস নেই। এই যেমন আরশাদ লোকটা ছাড়া পেল। আজকাল ভালোকে মন্দ, মন্দকে ভালো বানিয়ে দেখানো হয় এই সমাজে। আমি এত দেখানোর ভেতর নেই। তুমি ওই অপহরণকারীদের ধরে আমার কাছে নিয়ে আসবে। ওদের ব্যবস্থা আমি করে নিব। ওকে ম্যাম। মায়া কথা শেষ করে কল কেটে বাইরে আসতে নিলে তার আগে মায়ের সামনে দিয়ে একটা ছুরি সরু আকারে চলে যায়। মায়া মাথাটা নিচু করে নেয়। তারপর পাশ ঘুরে দেখে মাস্ক পরে থাকা একজনকে। মায়ের ঘুরে তাকানো দেখে সে দৌড়াতে নেয়। মায়ের রক্তিম চোখে ছুরিটি উঠিয়ে হাতে ঘুরিয়ে নিল। তারপর নিশানা করে সে নিশানা বরাবর ছুঁড়ে মারল। ছুরিটা সোজা লোকটার পায়ে এসে আঘাত করে। লোকটা পড়ে যায়। সাথে সাথে মায়া লোকটার কাছে এসে লোকটার চুল ধরে টান দিয়ে দাঁড় করায়। তারেকের উদ্দেশ্যে বলে, একে এমনভাবে এখান থেকে নিয়ে যাব যেন কোনো অসুস্থ রোগীকে সুস্থ করে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে সোজা আমার সিক্রেট রুমে রাখবে। ওকে ম্যাম। তারেক লোকটাকে নিয়ে যেতে মায়া এদিক ওদিক আবারও ঘুরে তাকালো। এখানে এক একজনের চাহনি এক এক রকম। কে যে শত্রুপক্ষ আর কে যে মিত্র বোঝা মুশকিল। রিমুকে স্কোয়ারে আনা হয়েছে। আদ্র এসে দেখছে রিমুকে। মায়াকে অ্যাম্বুলেন্স করে নামতে দেখেছে সিয়া। অতিরিক্ত ভিড় থাকায় মায়া নেমে যায় ড্রিম লাইফ হাসপাতালের সামনে দিয়ে। আগে আগে দৌড়ে চলে যায় স্কোয়ার হাসপাতালের দিকে। সিয়া ড্রিম লাইফ হাসপাতালের ব্যালকনিতে দাঁড়িয়েছিল একটা ক্লাস শেষ করে। মায়াকে এমার্জেন্সি দৌড়াতে দেখে সিয়া বাকি ক্লাস না করে চলে আসে মায়ের পিছনে। সিয়া এসে মায়াকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাবি? ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন, মেয়েটা অসুস্থ। সিয়া একবার স্ট্রেচারের দিকে তাকালো। রিমুকে দেখে আপনা আপনি মুখে হাত চলে যায় সিয়ার। চোখে মুখে ক্ষত দেখে গা শিওরে উঠে পিছিয়ে যেতে থাকে। সিয়াকে আগলে নেয় আদ্র। এতক্ষণ নার্সদের সাথে কথা বলতেছিল সে। সিয়াকে আগলে ধরে বলে, ডক্টর হওয়ার আগে নিজেকে স্ট্রং রাখতে হয়। মনোবল শক্তি কমে গেলে তো একজন সৎ ডক্টর হতে পারবে না তুমি। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এমনি শিখতে পারো, প্র্যাকটিক্যাল, কিন্তু এখনো অপারেশন করার অ্যাবিলিটি হয়নি তোমার। আমি সাথেই থাকবো।
আদ্র মাথা নাড়িয়ে নার্সদের বলে, আমি আসছি। তোর নামে শিয়াকে মাস্ক আর কভার দিও। আদ্র নিজের মতো করে হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরে চলে আসে। ডাক্তারদের অপারেশনের সময় যে পোশাক থাকে সেই পোশাক পরে এসেছে আদ্র। সিয়া ও অন্যান্য নার্স আছে আদ্রের সাথে। রাজ এসেছে দৌড়ে। মায়াকে দেখে রাজ ভ্রু কুঁচকে বলে, তুমি এখানে? রিমু, মেয়েটাকে সেভ করতে এসেছিলাম। ও আমার গার্মেন্টসে কাজ করে। রিমুর এই অবস্থা আমার জন্য হয়েছে। রাজের কণ্ঠে আহাজারি। নিজের উপর অভিযোগ আসছে রাজের কথার ভাঁজে। এর আগে এই রাজকে মায়া কখনো দেখেনি। রাজ আজ অনুতপ্ত কারোর জন্য। চোখটা লাল, চুলগুলো উস্কো খুস্কো। মায়া রাজের কাছে এসে বলে, কি ব্যবস্থা নিলেন? উকিল ঠিক করেছি আমি। তার নাম আপাতত গোপন রাখতে চাই। শত্রুপক্ষে জেনে যাবে যে। আচ্ছা। অপারেশন শেষ করে আদ্র বের হলো। পিছনে সিয়াও আছে। আদ্র বের হতেই রিমুর মা দৌড়ে এসে বলে, আমার মেয়েটা কেমন আছে? রিমুর মা এবার রিমুর বাবার দিকে ফিরে বলে, তুমি বাসা পাল্টাবা? প্রতিবেশীরা এখন আমার মেয়েটাকে অনেক বাজে কথা শোনায়। আমি আমার মেয়েকে নিয়ে আর ঝুঁকি নিব না। রিমুর বাবা রাজি হলো। মায়া দীর্ঘশ্বাস ফেলে। শুধু প্রতিবেশী? হ্যাঁ, এই প্রতিবেশীর কটু কথা থেকে বাঁচতে আজ রিমুকে নিয়ে অন্য জায়গায় যাবে রিমুরা। না হলে তো এখানেই থাকতে পারতো। মায়া আফসোসের সাথেই বলে, কি নির্মম মানসিক অত্যাচার, তাই না? অন্যায় করলো ধর্ষক আর শাস্তি পেল ধর্ষণকারী। ঘৃণা করি আমি এই সমাজের নিয়মটাকে। রাজ এখনো বসে আছে। সিয়া কল করে জানালো হিয়াকে। হিয়া দৌড়ে এসেছে মাহমুদ সর্দারের সাথে। মায়া রাজের বিষয়টা জানতে পেরেই দৌড়ে আসা। মাহমুদ সর্দার এসে ছেলের মুখটা দেখে করুণ হয়ে তাকিয়ে আছেন। হিয়া এসে বলে, কি অবস্থা এখন মেয়েটার? না মরেও মরার মতো হয়ে আছে। মায়ার কথা শুনে স্তব্ধ হিয়া। একবার দরজা দিয়ে উকি দিল ভিতরে। রিমুর অবস্থা দেখে কাশি ওড়ে উঠল তারও। কান্না করে দিবে এমন। মুখে হাত দিয়ে বলে, মানুষ এত খারাপ কেন? এই পৃথিবীতে এমন আহরণ ঘটনা প্রতিনিয়ত ঘটে, শুধু আমরা দেখি না বলে সুখে দিন কাটাই। আজ তুমি এসেছো তাই দেখতে পাচ্ছ। আদ্রর কথা শুনে হিয়া পিছনে ঘুরে বলে, অন্যায়কারীর শাস্তি হবে না? আদ্র বিদ্রুপের হাসি হেসে বলে, 99% লোকের শাস্তি হয় না। আজকাল টাকার খেলা আসল খেলা। হিয়া রাজের দিকে তাকালো। রাজকে দেখে হিয়ার মনটা আরো খারাপ হয়ে গেল। ভাইকে কখনো এভাবে বিষণ্ণ মনে দেখেনি। সবাইকে হাসি খুশি করা রাজ আজকে চুপচাপ এক কোনায় বসে আছে মাথা নিচু করে। হিয়া এবার মায়ার দিকে তাকিয়ে বলে, ভাইয়া এভাবে বসে আছেন কেন? তোমার ভাইয়ার মাঝে অনুতপ্ত কাজ করছে। সে নিজেকে দায়ী করছে। কেন, কি হয়েছিল? কিছুদিন আগে একটা কাজে রিমুর বাবা মন্ত্রীমশাইকে সাহায্য করেছিল বিরোধী দলের আরশাদোরার এগেনস্টে গিয়ে। তাই ওই বিরোধী দলের লোকেরা রিমুকে নির্মমভাবে অপহরণ করেছে। হিয়া এবার রাজের কাছে বসে বলে, ভাইয়া মন খারাপ করো না। তুমি তো আর জানতে না যে রিমুর এই দিনটাও আসতে পারে। রাজ কোনো প্রতিক্রিয়া জানালো না। হিয়া তাকিয়ে আছে রাজের মুখের দিকে। এভাবে রাজকে দেখতে যেন সবার আরো বেশি কষ্ট হচ্ছে। হিয়ার যেন একটু বেশি, কারণ হিয়ার কাছে রাজ হলো তার শ্রেষ্ঠ ভাই। রাজের মতো ভাই নাকি একটাও হয় না। ভাইয়ের যত্ন, ভাইয়ের উৎফুল্ল ভাব না দেখলে পরিবেশটা কেমন গমগমে দেখা যায়। হিয়া রাজের কাঁধে হাত রেখে বলে, ও ভাইয়া। রাজের চোখের কোনা বেয়ে পানি পড়ল। মাহমুদ সর্দার এগিয়ে আসতে নিলে রাজ তাকে না দেখেই বলে, আমার মায়ের লাশটাও ঠিক এভাবে পড়েছিল সেদিন রাস্তায়। বলেই অন্যদিকে ফিরে চোখ মুছে নেয় রাজ। মাহমুদ সর্দারের পা থেমে যায় ছেলের কথা শুনে। রোহিণী খানকেও ধর্ষণ করে মারা হয়। কারা করেছে এমন কেউ জানে না। রাজ সেদিন ওর মায়ের লাশ দেখে হাউমাউ করে কান্না করে দেয়। আজও আবারও সেই দৃশ্য ভেসে উঠেছে রাজের চোখে। হিয়ার চোখটাও ভিজে এসেছে। সবাই নিস্তব্ধ হয়ে গেল। রিমুর বাবা মাও তাকিয়ে দেখছে রাজকে। মনে মনে ভাবছে, মন্ত্রী হলেও লোকের সামনে সতেজ থাকলেও তাদের মনেও কষ্ট আছে। তারাও আর 4-5 জন মানুষের মতোই জীবনে সুখ দুঃখ নিয়েই চলে। মায়া এগিয়ে এসে হিয়াকে বলে, মন্ত্রীমশাইকে একা থাকতে দাও। তার এখন কোনো সান্ত্বনাতেই কাজ করবে না। মাকে হারানোর কষ্ট যে কেউ কমাতে পারে না। সবকিছু স্থান পরিবর্তন হলেও মায়ের স্থান কখনো পরিবর্তন হবে না। হিয়া সরে আসে। পিয়াস দৌড়ে এসে বলে, আসামিদের শনাক্ত করা হয়েছে, কিন্তু আমরা একজনকে পেয়েছি। হয়তো তারা খোঁজ পেয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাই 2 জন পালিয়েছে। মায়া পিয়াসের উদ্দেশ্যে বলে, তাদের কোনো পরিচয় বা ছবি আছে কি? হ্যাঁ, 3 জনের একসাথে ছবি আছে। দেখাও আমাকে। পিয়াস ছবি দিতে মায়া ছবি দেখে। ছবিটা দেখে মায়া অবাকের সাথে বলে, এরা তো কাল রাতের পার্টিতে ছিল। রাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে ছবি দেখে বলে, এই তো কাল বন্ধুর সাথে ড্যান্স করছিল।
বাট ওনাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বস। যে করে হোক ওদের খুঁজে বের করব। বলতেই রাজের চোখ যায় কোনায়, মানে দাঁড়িয়ে থাকা আদ্রর দিকে। আদ্র রাজের চাহনি দেখে ঠোঁট প্রসারিত করে। রাজ যা বুঝার বুঝে নিল। গভীর রাতে অন্ধকার কেবিনে 2টা বেড রাখা। সেই 2টা বেডে বেঁধে রাখা হয় 2জন যুবককে। তাদের সামনে আছে আরো 2জন যুবক, একজন আদ্র, অপরজন রুদ্র। বেডে শুয়ে থাকা যুবক 2জন ছটফট করছে। তাদের মুখ বেঁধে রাখা। আদ্র ওদেরকে দেখে বলে, ইলেকট্রিক শক দেওয়া শুরু কর ভাই। রুদ্র চোখ টিপ দিয়ে বলে, ওকে ব্রো। বলেই 2 ভাই 2জন যুবককে শক দিতে থাকে। আদ্র শক দিয়ে বলে, মেয়েদের কোমরে হাত রাখার এত শখ তোদের যে এখন ইলেকট্রিক শক খা। রুদ্র শক দিতে দিতে বলে, খুব তো মেয়েদের গা থেকে ছলে বলে কৌশলে ওড়না ফেলতে চেয়েছিলি, এবার দেখ তোর মাথা থেকে এইসব ধান্দা কিভাবে ফেলে দেই। বেশ কিছুক্ষণ শক দেওয়ার পর থেমে যায় আদ্র রুদ্র। যুবক 2জন নিস্তেজ হয়ে গেল। চোখগুলো মেলে রাখা কষ্টকর হয়ে গেল তাদের জন্য। অনেক কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র হিয়ার সাথে ডান্স করা যুবকের বেডে দিল এক লাথি। যুবকটি যেন ঘাবড়ে গেল। ছটফট করতে নিলেও লাভ হলো না নিজেকে রক্ষা করার। ইলেকট্রিক শক দেওয়ার পর আবারও মোটা বেত এনে 2জনকে মারতে থাকে ইচ্ছা মতো। আদ্র ওর চোখের সামনে সেই দৃশ্যটা এখনো ভুলতে পারছে না। যার প্রেয়সীকে ছোঁয়ার চেষ্টা, সে তো শিক্ষা দিবে। রুদ্র ভুলতে পারছে না হিয়াকে ছোঁয়ার দৃশ্য। 2জনে মিলে মারতে মারতে ওদের অজ্ঞান করে দিল। বর্তমান সিয়া ওদেরকে দেখে নাক মুখ কুঁচকে বলে, ছি ছি ছি, এদের সাথে ডান্স করেছিলাম। হিয়া শিওরে উঠে বলে, ঘৃণা করছে এখন নিজের উপর। বাড়ি গিয়ে হট ওয়াটার নে, ঘৃণা কমে যাবে। পারলে জেনে শুনে পার্টনার খুঁজে নিস। পেছন থেকে রুদ্রের কথা হিয়ার কানে ভেসে আসে। রাগে গজগজ করতে করতে হিয়া পিছনে ঘুরে চোখের চশমা ঠিক করে বলে, আপনার থেকে অ্যাডভাইস চাইনি আমি। তোর ভালোর জন্য ফ্রিতে দিলাম একটু। রাজ রুদ্রের কাছে এসে বলে, ছেলে 2জন কোথায়? ব্রোর জানা ভালো। আমি ওদের বায়োডাটা সার্চ করতেই জানতে পারি ওরা কতটা নারী লোভে। তাই তো রাতেই ওদের অপারেশন করেছিলাম 2 ভাই মিলে, যেন শিয়া আর হিয়াকে টার্গেট না করে। কিন্তু রিমুর ব্যাপারটা জানলে শুধু থ্রেট না, মেরেও ফেলতাম। ওদেরকে আইনি শাস্তি দেওয়া হবে। মনে তো হয় না খুব বেশি একটা সহজ হবে শাস্তি দেওয়া, কারণ ওরা উচ্চ বংশই, পাওয়ার আছে অনেক। আমাদের কি সেই পাওয়ার নেই? থাকলেও ইকুয়াল খেলায় খারাপ লোকেদের টার্গেট সব থেকে শত্রুপক্ষের ধ্বংসের দিকেই থাকে। রিমুকে কড়া নজরে রাখার ব্যবস্থা করা হয়েছে। রাজ ঘরে বসে ভাবছে অন্যায়কারী শাস্তি কিভাবে দিবে, কারণ 2জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আদ্র জানালো, আমি ওদেরকে অপারেশন করেই ওদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ খুঁজে পাচ্ছি না। ওরা কি দেশ থেকে পালিয়েছে নাকি দেশেই কোনো কোনায় লুকিয়ে আছে? এটা ভালো করে খুঁজতে হবে। রুদ্র ওর লোকদের নিয়ে খোঁজা শুরু করে দিয়েছে। রাজ এসে বসে আছে নিজের ঘরের সোফায়, থুতনিতে হাত রেখে ভাবছে সবকিছু। মায়া এসে রাজের পাশে বসে, রাজের হাতে হাত রেখে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে মন্ত্রী মশাই। রাজনীতি জগৎটা ভয়ানক, বাজে একটা জগৎ মায়াবতী। এই জগতের মাঝে নেই সততা, আছে লাভ লস। আমি সেই প্যারাজালে আটকে পড়ে আছি, পারছি না সত্যকে জয় করাতে। ওপর থেকে চাপ আসলে আমিও থেমে যাবো হয়তো কিছুক্ষণ পরে। আপনার মায়াবতী আছে তো আপনার পাশে, আপনার কোনো কিছু হবে না। দেখবেন এই লড়াই খুব ভালোভাবে জিতে যাবেন। ওই নরপশুটা তো আরামসে ঘুরে বেড়াচ্ছে। কতদিন বা পারবে শুনি? একদিন না একদিন তো ধ্বংস হয়ে যাবে তারা। কাল কোর্টে ওদেরকে হাজির করতে হবে, কিন্তু এই 2জনের ক্ষমতা এতটাই বেশি যে ধর্ষণের রায় আসলেও ওরা ছাড়া পেয়ে যাবে খুব সহজে। ওদেরকে পেলে একটা ব্যবস্থা নেওয়া যেত। একজনকে তো পাওয়া গেছে, তার ব্যবস্থাটাই আগে নেওয়া হোক, এরপর আরশাদ লোকটার ব্যবস্থা নেবেন। কতবার নিব বলতে পারো? আমি বারবার চেষ্টা করছি সব কিছু সমাধান করার, আইনি ব্যবস্থা নেই। কিন্তু দিন শেষে ওদের দেখা যায় মুক্তভাবে ঘুরে বেড়াতে। উদ্দেশ্য সফল করতে বারবার চেষ্টা করতে হবে মন্ত্রীমশাই। আমরা 2জন মিলে ঠিক পারবো আমাদের আশেপাশে থাকা জালিমদের শাস্তি দিতে। রাজের হাত আঁকড়ে নেয় মায়া। রাজ মায়ার চোখের দিকে তাকায়, মায়াকে শক্ত করে জড়িয়ে বলে, মায়াবতীর পক্ষে নিজের জন্য স্থান হবে কি? আমার পক্ষে আপনাকে স্বাগতম মন্ত্রীমশাই। রাজ হেসে দিল। মায়ার গলার কাছে দীর্ঘশ্বাসের গরম ছোঁয়া এক। মায়া ঠোঁট প্রসারিত করে। ঠিক তখনই মায়ার ফোনে মেসেজ আসে। ওপাশ থেকে লেখা আসে, ওই 2জন যুবককে আমি আপনার সিক্রেট রুমে রেখেছি ম্যাম। মায়া এবার বিজয়ের হাসি হাসে মনে মনে বলে, এই পৃথিবীতে যারা আইনি শাস্তি থেকে মুক্ত তাদের শাস্তি মায়া দিবে। মায়া কাউকে তার প্রাপ্য শাস্তি থেকে এক চুলও ছাড় দেয় না। আর মায়ার কাছে শাস্তি মানে একটাই, মৃত্যু। বলেই মায়া ভিলেনি হাসি দেয়।
পরদিন সকালে নিজের কোম্পানিতে এসে সিক্রেট রুমে ঢুকলো মায়া। হাতে হ্যান্ড গ্লাভস, বন্দুক নিয়ে ঢুকলো রুমের মধ্যে। দেয়ালের কোণায় হাত দিয়ে সুইচ দিতে ঘরটা আলোকিত হয়। নীল শাড়ির সাথে পনিটেল করা চুল, হাতে বন্দুক থাকলেও মায়াকে দেখতে ভয়ানক লাগছে না কারোর কাছে, কারণ তারা মায়াকে সাধারণ এক নারী ভেবে রেখেছে। মায়া ওদের চোখে ভয় ডর দেখতে না পেয়ে ঠোঁটে এমন হাসি দিল যেন এখনই এদের শেষ সময়। মায়া এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলে, ভিডিও ক্লিপস কোথায়? তোকে কেন বলবো রে? বলবি না তাহলে? মাদের ভয় দেখাতে এসেছে আমাদের, শুধু আমাদের ক্ষমতা সম্পর্কে জানিস কিছু? আরে এই মাত্র আমাদের উপকার করেছে আটকে রেখে, কোর্টে গিয়ে খবরের কাগজে নাম লেখাতে হবে না? মায়া ওদের দিকে তাকিয়ে চোখটা রক্তিম করে বলে, হ্যাঁ, খবরের কাগজে তোদের অপকর্ম সম্পর্কে ছাপানো হবে না, কিন্তু তোদের লাশের বিষয়ে ছাপানো হবে। তুই মারবি আমাদের? তাহলে ক্লিপস দিলে আমি তোদের একটু বাঁচার সুযোগ দিতাম, কিন্তু ক্লিপস যখন দিবিই না তখন বেঁচে থাকবি না কেন? বলেই মায়া বন্দুক তাক করে শুট করতে নেয় মায়া। যুবক দুজন ভয় পায়, সাথে আরেকজন যুবক যে মায়াকে আক্রমণ করতে চেয়েছিল সেও। মায়া যেই ট্রিগারে চাপ দিল অবাক হয়ে গেল, যেন কোনো কিছুই বের হলো না। গুলি নেই তাহলে? মায়া অবাকের সাথে বন্দুকটা দেখে বলে, এটা কি হলো? যুবক দুজন হেসে দিল, কিন্তু হাসতে পারল না আক্রমণ করা যুবকটা, কারণ সে কাল সকাল থেকে যে থেরাপি পেয়েছে তাতেই তার শিক্ষা হয়ে গেছে। বাকি দুজন যুবক অট্টহাসি দিয়ে বলে, একটু পরেই আমাদের বাবা দলবল নিয়ে এসে তোর অবস্থা শেষ করে দিবে। যুবক দুজনের হাতের ঘড়িতে জিপিএস অন করা, যেটা দ্বারা তাদের লোকেশন খুঁজে পাওয়া সহজ। মায়া ওদের হাতের দিকে তাকালো, ওদের দিকে এসে হাত ঘড়ি খুলে নিয়ে বলে, এটার জন্যই এত কনফিডেন্স? বলে ঘড়ি দুটো নিচে ফেলে পা দিয়ে পিষে ভেঙে দিল ঘড়ি। এবার ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করে বলে, বন্দুক খালি তো কি হয়েছে, আমি এমনিতেই তোদের শেষ করে দিতে পারি। বলেই মায়া এক কোণায় থাকা রড নিয়ে আসে। ওগুলোর গায়ে আছে তার কাটা, যেগুলোতে কারেন্ট যুক্ত করা। মায়া এবার ভয়ানক হাসি দিয়ে বলে, শয়তানের শেষ তো হবেই, যদি সেই শয়তান আমার হাতের নাগালে থাকে। রড দিয়ে মায়া তিনজনকে একাধারে মারতে থাকে। এক এক বাড়িতেই ওদের চামড়া ছিলে রক্ত ঝরতে থাকে। মায়া একটা করে বাড়ি দিচ্ছে আর বলে, নারীদের সবসময় লালসায় দেখেছিস, কিন্তু নারীকে প্রতিবাদী হতে দেখিসনি। আজ এটা দেখে নে, এতদিন ক্ষমতার জোরে নারীদের ধর্ষণ করেছে, আজকে সেই নারীর আরেক রূপ দেখ। এক নারী যেমন ধর্ষিত হতে জানে, আরেক নারী ধর্ষকের জীবনটা শেষ করে দিতে জানে। যুবকগুলো এবার ছটফট করছে। মায়া তাৎ কটমট করে বলে, মেয়েটার শরীর খুবলে খুবলে খেয়েছিলি তাই না? খুব মজা পেয়েছিলি তো ওদের দেহভোগ করার সময়, ওদেরকে অত্যাচার দিয়ে। এবার দেখ তোদের দেহে যেমন যখন অত্যাচার করা হয় তখন কেমন লাগে। এই মায়া সমানভাবেই সবাইকে শাস্তি দেয়, এক চুল পরিমাণ কম শাস্তি পাবি না তোরা। কিন্তু মায়াবতী হিংস্রবতী হয়ে গেলে অন্যায়কারী শাস্তিটা মৃত্যুর দিকে ঠেলে দেয়। পেছন থেকে রাজের কথা শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালো মায়া। রাজকে দেখে অবাক হয়ে বলে, আপনি? রাজ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে বলে, আবে এই মায়াবতী, আপনি এই রুম সম্পর্কে জানেন? তোমার সমস্ত সিক্রেট আমি জানি। আফটার অল আমি তোমার স্বামী। ভাইয়াও তো কিছু জানে না এটা নিয়ে। আমার শালা তার বউকে নিয়ে ভাবে, আমি ভাববো আমার বউকে নিয়ে। এগুতে এগুতে রাজ মায়ের হাতটা ধরে। মায়া রাজের চোখে চোখ রেখে বলে, বন্দুক ফাঁকা আপনি করেছেন? কিন্তু কেন? মিশন যখন দুজনের এক হয় তখন আদালত কেন শাস্তি দিতে যাবে? আপনি মানসিকভাবে তখন দুর্বল ছিলেন। আমার মায়াবতী তাই আড়ালে আমার হয়ে লড়াই করছে। স্বামী হয়ে ঘরে মুখ গুজে কেন থাকবো শুনি? এখন শাস্তি স্বরূপ কি দিবেন? মায়াবতীর ইচ্ছা যখন শাস্তি হিসেবে ওদেরকে উপরে পাঠাবে, তখন তার মন্ত্রীর মশাই এটাই মঞ্জুর করে নিল। বলেই রাজ পাঞ্জাবির পকেট থেকে বন্দুক বের করে। মায়ের হাতের সাথে নিজের হাত একত্র বন্দুক নিয়ে যুবকদের দিকে তাকালো। মায়া রাজের চোখের দিকে চেয়ে আছে। রাজ মায়ার দিকে এক পলক চেয়ে যুবকদের দিকে চাইলো, অতঃপর শুট করে দেয় ওদের বুকে। এক একজনের বুকে শুট করে ঝাঁঝরা করে দেয়। তরল রক্তে ঘর রক্তাক্ত হয়ে আছে। যুবকদের বাঁচিয়ে রাখার জন্য কেউ নেই। রাজ ওদের মৃত্যুটা নিজে চোখে দেখছে। ঠোঁটে আফসোসের দেখা দিয়ে বলে, আজ 3 জন মায়ের কোল খালি হলো। এরা যদি মায়ের আদর্শ সন্তান হয়ে থাকতো তাহলে আরেক মায়ের সন্তানকে ভোগ করে এই দিনের সাক্ষী কোনো মাকে হতে দিত না। এরা যেমন কোনো এক মায়ের সন্তান, রিমুও ঠিক তাই। আফসোস এটাই, আজ একটা মা হাহাকার করবে, কাল মিটে যাবে, কিন্তু রিমুর মা রিমুকে জীবিত দেখেও পদে পদে শেষ হয়ে যাবে সমাজের কুৎসিত মন্তব্যে। 2 দিন পর এই মায়ের জালিম সন্তান আরও এক রিমুকে ধরতে চাইবে। আইনের নোংরা খেলায় ওরা শাস্তি না পেয়ে মুক্ত পাখির মতো ঘুরবে।
আর রিমুরা বেঁচে থাকতে পারে না। রিমুদের ক্ষমতা নেই বলে ওরা বেঁচে থেকেও তিলে তিলে শেষ হয়ে যায়। আমার মায়াবতীর ইচ্ছা এই রিমুদের উপর অন্যায় হওয়া লোকদের শাস্তি ঠিকই হবে। কিন্তু এমনটা আর কত মন্ত্রীমশাই? পৃথিবীতে খারাপ লোক একটা দুইটা না, এরা অহরহ ঘুরে বেড়ায়। ভালো খারাপ মিলেই এই পৃথিবী। ক্ষমতার বেড়া জালে সব কিছু আটকে থাকে। দিন যত যাবে ততই খারাপ দেখা মিলবে। একটা প্রতিষ্ঠিত জীবনে আসতে হলে এর অহরহ আপত্তি। এটা তো নারী হয়ে তুমি জানোই, তাই না? মায়া এক দীর্ঘশ্বাস ছাড়ে। রাজ মায়াকে নিয়ে বের হয় সিক্রেট রুম থেকে। বাইরে এসে তারেকের উদ্দেশ্যে বলে, এগুলোকে নিজের বাড়ির সামনে রেখে আসো। অন্তত জানা হোক যে বাবা এতদিন ওদের অপকর্ম শিখিয়েছে, সেই বাবা ওদের লাশগুলো নিয়ে মসজিদে গিয়ে অন্তত জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইবে। তারেক মাথা নাড়িয়ে কিছু গার্ড নিয়ে ভেতরে গেল। বাইরে এসে স্বাভাবিক হয়ে গেল মায়া ও রাজ। স্টাফদের কিছুই বুঝতে দিল না এমন। মায়া সবাইকে উদ্দেশ্য করে বলে, আজকে থেকে কোনো মেয়েকে যদি এক্সট্রা কাজের নাম করে রাতে রাখা হয় তাহলে তার চাকরি থেকে আমি বাতিল করে দেব তাকে। এমনকি এমন অবস্থা করে দিব কোনো স্থানেই সে চাকরি পাবে না। সবাই মায়া ও রাজকে একত্রে দেখে চুপ করে চলে যায়। রাজ একজন মন্ত্রী, তার ক্ষমতা অনেক। সাথে মায়া হলো স্ট্রেট ফরওয়ার্ড, এদের সাথে কেউ পারবে না। আজ 5 দিন পর রিমু অনেকটাই সুস্থ। অনেক কষ্টে রিমুকে সুস্থ করা হয়েছে, কিন্তু মানসিকভাবে সে এখনো কারোর সাথে কথা বলতে পারছে না। জানালার দিকে চোখ রেখে বাইরের পরিবেশ দেখছে রিমু। চুলগুলো জট পাকিয়েছে। রিমুর মা হাত দিতে গেলে রিমু বলে, অনেক ব্যথা মা, ওরা আমার চুলগুলো হিঁচড়ে টেনে ধরেছিল। রিমুর মা মুখে কাপড় গুজে কান্না করে দেয়। মেয়ের কষ্ট সহ্য হয়নি তার। রিমু খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে। 3 দিন ধরে স্যালাইন চলছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কিন্তু পানি খাওয়া যাবে না। রিমু কখনো চায়নি পানি। মায়া এসেছে আজ। রাজের করা মামলা গ্রহণ হলেও সাক্ষী নেই। এদিকে যে ধর্ষিতা তাকেও লাগবে, তাই কোর্টের থেকে সময় পিছিয়ে দেওয়া হয়। রিমু যেহেতু এখন সুস্থ, তাই কালকে রিমুকে নিয়ে যাওয়া হবে কোর্টে। রিমুর মায়ের থেকে শুনেছি রিমু খাওয়া দাওয়া করতে চায় না, মন মরা করেই থাকে। ভেঙে গুড়িয়ে আছে মেয়েটা। কাল হয়তো সে সাক্ষ্য দিতে পারবে না, তাই মায়া এসেছে আজকে রিমুকে সহায়তা করতে। সাথে আছে সিয়া আর হিয়া। মায়া রিমুর কাছে বসেছে মাত্র। রিমু এখনো বাইরে চোখ স্থির রেখে আছে। মায়া রিমুর মাথায় হাত ছোঁয়ায়। রিমু মায়ার মুখ না দেখে বলে, মাথায় খুব ব্যথা মা। মায়া হাত থামিয়ে বলে, আর সর্বাঙ্গে? রিমু মায়ার কণ্ঠ পেয়ে পাশ ফিরে তাকালো। মায়াকে দেখে চোখের পাতা নাড়িয়ে বলে, সর্বাঙ্গে এতটাই ব্যথা যে এখন বেঁচে থাকার ইচ্ছা করছে না। একজন ধর্ষিতার মুখের কথা এর থেকে আর কি বা হতে পারে? মায়া স্থির চোখে রিমুর দিকে তাকিয়ে বলে, তোমার শরীরের ব্যথাকে কখনো কমিয়ে রাখবে না, ব্যথাকে জাগ্রত করো। সিয়ার হিয়া ভ্রু কুচকে তাকিয়ে আছে। এটা কি শিখাচ্ছে মায়া? এই সময় মানসিকভাবে আরো সুস্থ রাখতে হয়। মেয়েটার তো একটু সান্ত্বনার প্রয়োজন। মায়া উল্টো কথা বলছে কেন? মায়া আবারও বলে, মেয়েদের সম্মান ধরে রাখার জন্য তাদের জীবনের আঘাতগুলোকে নিজের মাঝে পুষে রাখাটা খুব প্রয়োজন। আঘাতগুলো যখন নিঃশেষ হয়ে যায় তখন মেয়েদের আবার নতুন রূপে আঘাতপ্রাপ্ত হতে হয়। এতবার আঘাত না হয়ে একবারই না হয় আঘাতটাকে পুষে রেখে জালিমদের বিনাশ করলে। জালিমের হয়ে লড়াই করতে ক্ষমতা লাগে, যেটা আমার নেই। ক্ষমতা না বলো, মানসিক অবস্থা। তুমি নিজেকে একটাবার প্রতিবাদী হিসেবে গড়ে তোলো, দেখবে ক্ষমতা আপনা আপনিই চলে আসবে। আমার এখন উপায় কি? আমি কিভাবে নিজেকে কলঙ্ক থেকে মুক্ত করব? নিজেকে কলঙ্ক থেকে মুক্ত করার আগে নিজের মাঝে মনোবল শক্তি আনো। তুমি পারবে অন্যায়ের হয়ে লড়াই করতে, এটা মস্তিষ্কে ভালোভাবে আঁকড়ে নাও। অন্যায়ের বিরুদ্ধে যেতে গিয়ে যদি জীবনটাও দিতে হয় দিয়ে দেব, কিন্তু সম্মান ফিরিয়ে আনতে লড়াই করাটা প্রয়োজন। আমার কথা কেউ শুনবে? পাশে তো আমরা আছি, আমরা শুনলে বাকিরাও শুনবে। শুধু সৎ সাহস রাখো। রিমুর মতো যদি বাকি ধর্ষিতাদের পাশে একটা করে মায়া থাকতো তাহলে সমাজে ধর্ষণ কমে যেত, ভাবছে সিয়ার হিয়া। তারা আসলেই ভাগ্য নিয়ে জন্মেছে। যেখানে যায় পারিবারিক গার্ড নিয়ে যায়, কেউ কোথাও হেনস্থা করতে পারে না। আহা জীবন। বাবার অর্থ সম্পদ ভালো বলেই তাদেরকেও কোনো কিছুতেই কিছু করতে পারে না। দূর থেকে লোভাতুর দৃষ্টি আসলেও কাছে ছুঁতে পারে না কেউ। রিমুদের ধর্ষণ সহজেই হয়ে যায়, কিন্তু ক্ষমতায় থাকা মানুষদের খুবই কম। আজকাল তো কিছু স্মার্ট যুগের নারী আছে, নিজে থেকেই শরীর বিলিয়ে দেয়। একজন নারী হয়ে আরেকজন নারী সংসার নষ্ট করে। একজন নারী হয়ে আরেকজন নারী সর্বনাশ করতে অহরহ মানুষকে দেখা যায়। এই কালনাগিনী থেকে মুক্তি মিলবে কবে কেউ জানে না, শুধু করতে থাকে অপেক্ষা। মায়ার অনেক বোঝানোর পর রিমু রাজি হলো কোর্টে যাওয়ার জন্য। মায়ের উপর সন্তুষ্ট রিমুর বাবা মা, সাথে রাজের কাছেও। রাতের বেলায় হাসি হাসি মুখ করে হাতে লোশন মাখাতে থাকে মায়া। নীল রঙের নাইট ড্রেস পরে আছে সে।
চুলগুলো পিঠ বরাবর, আহামরি বড় বা ছোট না, ছেড়ে দেওয়া স্ট্রেট চুলগুলো পিঠে এলিয়ে আছে। মনটা তার নিজের শরীরের যত্নের দিকে। মাত্রই গোসল করেছে, এবার একটা ফ্রেশ ঘুম দিবে। কিন্তু রাজ থাকতে কি এটা সম্ভব? রাজ মাত্র বাসায় এসেছে, বাইরে থেকে খেয়ে এসেছে সে, তাই মায়া আজ আর অপেক্ষা করেনি। রাজ ঘরে ঢুকে মায়াকে দেখে মায়ার পেছন থেকে জড়িয়ে ধরে, মায়ার চুলে মুখ গুজে বলে, আমার এখন একটু রিফ্রেশমেন্ট চাই মায়াবতী। মায়া রাজের দিকে ফিরে রাজের মুখে হাত রেখে বলে, একটা হট শাওয়ার নিয়ে আসুন, ঘুমটা অনেক ভালো হবে। হট শাওয়ার? আমি তো শাওয়ার নিয়ে এসে এখন রিল্যাক্স ফিল করছি। আচ্ছা হ্যাঁ। তাহলে চলো। কোথায়? হট শাওয়ার নিতে। আমি নিয়েছি শাওয়ার, আর নিব না, আপনি জানতো। আমি আমার মায়াবতীর উষ্ণতা নিয়ে হট শাওয়ার কমপ্লিট করতে চাই। মন্ত্রী মশাই। রাজ মায়ার নাকে নাক ঘষে মায়ের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুম্বন দিয়ে বলে, নো মোর ওয়ার্ডস, আই নিড অনলি হট শাওয়ার উইথ ইউ ওয়াইফ। মায়াকে কোলে করে নিয়ে গেল বাথরুমে। বাথটাবে রেখে মায়ের কোমরে হাত রাখলো রাজ। মায়ের চোখে তাকিয়ে থেকে বলে, আমার সারাদিনের ক্লান্তি নিবারণের একমাত্র ঔষধ আমার মায়াবতী। আপনি রোম্যান্সের নামে আমাকে টর্চার করছেন। এই শীতে আবার গোসল করতে ভালো লাগে না। আমার ক্ষুদ্র ক্ষুদ্র টাস্ক তোমাকে হজম করতে হবে মায়াবতী। বলেই রাজ মায়ের উপর তার টর্চার শুরু করে দেয়। মায়া বাধা দেয় না রাজকে। রাজের সুখে সেও তো সুখী। হট শাওয়ার শেষ করে ঘরে এসে শীতে কাঁপছে মায়া। ওয়ার্ড্রপ থেকে আরও একটা নাইটি নিয়ে পরে নিল। শীত এবার একটু বেশি করছে মায়ার। তাড়াতাড়ি লোশন নিয়ে গায়ে মাখতে থাকে। চুলগুলো ভিজে আছে। রাজ এখন উদম শরীর, শুধু জিন্স পরা। মায়ার পাশে দাঁড়িয়ে আয়নায় চোখ রেখে বলে, হট শাওয়ার নিয়ে এভাবে শীতে কাঁপছো কেন মায়াবতী? শাট আপ। এটা হট শাওয়ার ছিল না, এটা টর্চার শাওয়ার ছিল। তোমার আমার বাথরুম প্লাস ছিল। অভদ্রলোক কোথাকার। রাজ মায়াকে নিজের বাহুর মাঝে নিয়ে গান গাইতে থাকে। অভদ্র হয়েছে আমি তোমারই প্রেমে, তাই। মায়া সরে নিবে। রাজ আবারও শক্ত করে ধরে গাইল, কাছে এসো না, আরো কাছে এসো না, বেশি কথা বলবে না, কোনো কথা বলবে না। বাকিটা ওরাই ভালো জানে। আজকের ইমুর জন্য সবাই কোর্টে যাচ্ছে। আর মাত্র কিছু সময়, এরপরে এই সত্য মিথ্যার লড়াই হবে। রাজ ও মায়া মিলে নিচে এসেছে। মাহমুদ সর্দার রাজের কাঁধে হাত রেখে বলেন, তোমরা জয়ী হয়ে ফিরবে। দুজনে স্মিত হাসি উপহার দেয়। সিয়া হিয়া অন্যান্যরা অন্য গাড়িতে করে একটু পর বের হবে। এখন আপাতত মায়া ও রাজ আগে গিয়ে উকিলের সাথে আরেকটু ভালোভাবে সবকিছু গুছিয়ে রাখবে। গাড়িতে উঠে বসলো দুজন। ড্রাইভার গাড়ি চালানো শুরু করতে কিছু পথ পরে রাজের কাছে কল আসে। রাজ রিসিভ করতে ওপাশ থেকে জানায়, আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছেন। রাজ যেন কানে ভুল কিছু শুনলো, ভ্রু কুচকে বলে, কি বললে? জি স্যার, অ্যাক্সিডেন্ট হয়েছে তার। এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। জ্ঞান নেই লোকটার। রাজের কান থেকে ফোনটা পড়ে গেল নিচে। মায়া অবাকের সাথে পাশ ফিরে রাজের মুখটা দেখে ড্রাইভারকে বলে গাড়ি থামালো। নিচ থেকে ফোনটা উঠিয়ে বলে, কি হয়েছে? আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি করিয়েছে ওই শয়তানগুলো? রাজ বুকে হাত দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে আসে একটা মানুষের মুখ। নাম তার রোহিণী খান। হ্যাঁ, এখন রাজ তার মায়ের কথা ভাবছে। চোখের সামনে মাকে দেখতে পাচ্ছে শুধু। ভেবেছিল মায়ের ধর্ষকদের খোঁজ না পেলেও বর্তমান যারা ধর্ষক আছে তাদেরকে রাজ ঠিকই শাস্তি দিবে। পারলো আর কই। উকিলের তো আজকে অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছুই গোপন থাকে না। এদিক ওদিক কোনো একদিক থেকে তথ্য পেয়েছে শত্রুপক্ষ। হয়তো রাজের দলেরই কেউ গাফিলতি করেছে। করেই তো এমন অহরহ। রাজনীতির মাঠেটা। শত্রু অনেক সময় নিজের অতি নিকটেই থাকে, তাকে খুঁজে পাওয়া দুষ্কর। রাজ চোখ বন্ধ রেখেই বলে, বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথা উঠছে মায়াবতী। মায়ের অস্থির চাহনির সাথে ভালোবাসার হাত ছোঁয়ালো রাজের বুকে। রাজ সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরে বলে, হেরে যাবো আমি? স্বামীর রাজ হেরে যাবে মায়াবতী? মায়াবতীর ইচ্ছা পূরণ করা মন্ত্রীমশাই কি করে হেরে যায়? মন্ত্রীমশাই যখন তার মায়াবতীর ইচ্ছা পূরণ করতে হাজারো শত্রুর সম্মুখীন হয়, তখন এই ব্যাপারটা তো তুচ্ছ। আমার মাকে বাঁচাতে পারেনি কারণ আমি ছোট ছিলাম, কিন্তু আজ তো আমি বড়, ক্ষমতায় আছি। আমি কেন সুরা করতে পারছি না? স্বামীর রাজ আজ তাহলে ব্যর্থ হতে চলেছে, সমাজের কাছে সে পরাজিত। লক্ষ্য স্থির রাখুন আপনি। আপনার তো এইভাবে ভেঙে পড়া মানায় না। আপনি তো কঠিন পরিস্থিতি খুব সহজেই সামলাতে জানেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো সহজে মেনে নেওয়া যায় না। বিষয়টা যদি হয় মা জড়িত, তবে তা তো আরো কঠিন। মায়া রাজের পরিস্থিতি বুঝতে পারলো। মায়ের সাথে যেটা ঘটেছে সেটা মায়া ভালোভাবে জানে না, কিন্তু হালকা পাতলা আভাস সে পেয়েছে। মায়া নিজের ফোন নিয়ে কল করতে থাকে। নিজের উকিলের কাছে কল দিতেই তার অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে। মায়া বলে, মিস্টার জাভেদ আছেন? উনি তো আমেরিকায় গিয়েছিলেন ম্যাম। ও। মায়া রাজের দিকে এক পলক তাকালো। রাজ যা বুঝার বুঝে নিল। আজ কেসে যেটা সম্ভাবনা নেই।
মায়া তবুও একটু শান্তি লাগছে যে দুজন ধর্ষককে নিজের হাতে শেষ করেছে। এখন শুধু একজনের কেস। মায়া মনস্থির করে নেয় এই ছেলেটার যদি আইন কোনো ব্যবস্থা না নেয় তাহলে মায়া ওর সিক্রেট রুমে কারেন্ট শক দিবে। এরই মধ্যে কল আসে হিয়ার। মায়া রিসিভ করতেই হিয়া বলে, তোমাদের গাড়ি থামিয়েছো কেন? আমরা ক্রস করে গেলাম মাত্র। মায়া সামনে তাকিয়ে দেখে ওদের গাড়িটা চলে যাচ্ছে। আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে হিয়া। রিমুর হয়ে কোনো উকিল পাওয়া যাচ্ছে না, আমার পার্সোনাল উকিল এখন আমেরিকায়। হিয়া চমকে উঠে বলে, তাহলে কি হবে? আমরা হেরে যাব? সিয়া পাশ থেকে বলে, হারবো কেন আমরা? আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে, এখন উকিল ঠিক করতে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগবে, আর কোর্টের সময় তো আছে মাত্র 20 মিনিট। সবাই চিন্তায় পড়ে গেল। রুদ্র বলে ওঠে, এত চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আপনি এত গা ছাড়া কথা বলছেন কিভাবে রুদ্র ভাই? আরে উকিল রেডি হয়ে যাবে, চিন্তা করতে না করতো। উকিল কোথা থেকে আসবে শুনি? মার্সিডিজ মেবাক এক্সেলেরও করে আসবে। হেয়ালি করবেন না তো? রুদ্রকে রাগ দেখে মায়ার উদ্দেশ্যে বলে, এখন কি করবে ভাবি? রুদ্রকে দাও তো হিয়া। হিয়া মুখে কিছু না বলে ফোনে গিয়ে দিল। পাশেই ড্রাইভ করছে রুদ্র। ফোনের দিকে তাকিয়ে মৃদু হেসে ফোন নিয়ে নেয়। ফোন কানে নিয়ে বলে, বলুন ভাবেজি। উকিল কি সত্যি আসবে? 100%। সময়ের মধ্যেই আসবে তো? ইয়াপ। ওকে। মায়া কল কেটে ড্রাইভারকে বলে, গাড়ি চালান, চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে? নতুন উকিল আসছে। নতুন উকিল? নাম কি? চিনি না আমি, রুদ্র বলল শুধু আমাকে। রুদ্র যখন বলেছে তখন একটা ব্যবস্থা হয়েছেই। কোর্টের কাছে এসে দাঁড়ালো সবাই। রাজ কোর্টের বড় দরজার দিকে তাকিয়ে বলে, আমার পক্ষের উকিল কোথায়? অপর পক্ষের উকিল তো এসেছে। রুদ্র চুলগুলো হাত দিয়ে সেট করে বলে, লোকেট দ্য মার্সিডিজ ব্রো। বড় লোহার গেট দিয়ে ঢুকছে পরপর দুটি মার্সিডিজ। প্রথমটা কালো, দ্বিতীয়টা লাল। সবাই সেদিকে চেয়ে আছে। মায়া রাজ এক সিঁড়ি নিচে দাঁড়িয়ে আছে। সবার আগে তারা। অপর পক্ষের উকিলও আগ্রহ নিয়ে চেয়ে আছে এই কারের দিকে। এত বড় দামি গাড়িতে কে আসলো এটা দেখার আগ্রহ সবার। মিডিয়ার লোকজন নিজেদের কাজে এগোতে থাকে। রিমুর এই লড়াই মার্সিডিজ গাড়ি করে কে এসেছে এটাই সবার প্রশ্ন। প্রথম কালো গাড়িটি থামতেই সামনে ড্রাইভার গিয়ে পেছনের দরজাটা খুলে দেয়। সেখান থেকে প্রথমে একজোড়া কালো বুট পরা পা নামে মাটিতে। এরপর উকিলের পোশাকে দেখা যায় লোকটির পিছন পাশ। পিছনে লাল গাড়ি দিয়ে বের হলো দুজনের চোখে সানগ্লাস। একজন আরহাম খান বীর, আরেকজন এই মাফিয়া বীরের জানেমান যারার হাত ধরে বীর উপরে উঠে রাজের পাশে দাঁড়ালো। রাজ এবার একটু রিল্যাক্স হলো। বীরের দিকে ফিরে বলে, উকিলের জন্য এতটা সুরক্ষার ব্যবস্থা? আগের উকিলের কিছু হলেও তোর হৃৎপিণ্ড এখনো চলাচল করছে, এই উকিলের কিছু হলে তোর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, তাই এই উকিলের জন্য এতটা সুরক্ষার ব্যবস্থা। কে এই উকিল যার কিছু হলে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে? একবার মাথাটা ঘুরিয়েই দেখ। রাজ মাথাটা ঘোরাতেই যেন একটা বড় ঝটকা খেলো। সাথে করে ঝটকা খেলো সর্দার বাড়ির অনেকে। সিয়া হিয়া চিৎকার দিয়ে বলে, বাবা উকিল। রাজ হাঁ করে বলে, কিভাবে কি? ফুপা উকালতি নিয়ে স্টাডি কমপ্লিট করেছে, এটা অনেকেই জানে না, এটা অনেকের জানা নেই। রাজনীতিতে ঢুকেছিল কোন দুঃখে? আমার বাবার ব্যাপারে তুই এত কিছু জানলে কিভাবে? তোর কাছে অ্যাক্সিডেন্টের খবর আসার আগে আমার কাছে আছে খবর। তখন ফুপা আমার সাথে কথা বলে। এর কিছুক্ষণ পর ঠিক পর রুদ্র জানালো তুই মাত্রই জেনেছিস, পরিস্থিতি সব জানিয়ে দিল। মাহমুদ সর্দার এগিয়ে এলো রাজের দিকে। রাজ ঠোঁট বেঁকিয়ে হাসি দিয়ে জড়িয়ে ধরে মাহমুদ সর্দারকে। মাহমুদ সর্দারও জড়িয়ে ধরেন নিজের ছেলেকে। রাজ ভ্রুকুটি করে বলে, বাপের জন্মে কখনো ওকালতি করেছো বাবা, যে আজকে ওকালতি করবে তুমি? বাপের জন্মে ওকালতি না করতে পারলেও ছেলের জন্মের সুযোগটা আমার হয়ে গেল। মিলি চিন্তিত হয়ে বলে, কিন্তু কাকাই তো অভিজ্ঞ নয়, এটা নিয়ে তো এক্সপার্ট লয়ার প্রয়োজন। আমার ওকালতি করা হয়নি ঠিকই, কিন্তু আমি ওকালতি নিয়ে খুব ভালো জ্ঞান রাখি। আমার পড়ালেখা থেকে শুরু করে এই জীবন পর্যন্ত অনেক কিছুর অভিজ্ঞতা রেখেছি। আরে রাজনীতি করতে গেলে কোন দুঃখে তুমি? তোমার মাকে ভালোবেসেছিলাম, তখন তার জন্য আমার শ্বশুর মানে তোমার নানা ভাইকে হাত করতে তার দলে যোগ দিই। এরপর ওকালতি নিয়ে খোঁজ করে অনেক রাখলেও কাজে লাগাইনি আমি। আমার কাছে প্রমাণসহ পারমিশন আছে, আমি এখন ওকালতি করতে পারবো।
সবাই এবার আশার আলো দেখতে পেল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে ভেতরে ঢুকছে সকল সর্দার মহলের লোকজন। তাদেরকে দেখে রিমু ও তার পরিবার কষ্টের মাঝেও নিজেদের ভাগ্যকে ধন্য করলো। এদের মতো লোক আছে বলেই একতা আছে, সত্যের লড়াই হয়েই থাকে। বিচারক এসে তার আসনে বসলেন, হাতে নিলামদারের হাতুড়ি নিয়ে 3টা শব্দ করলেন। সমস্ত রুম জুড়ে নীরবতা পালন হলো। বিচারকের সামনাসামনি 2টি টেবিল, সেখানে একটিতে বসে আছেন মাহমুদ সর্দার ও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আনোয়ার আলীর অ্যাসিস্ট্যান্ট। মাহমুদ সর্দারের সামনে বসে আছেন তার বিপরীত পক্ষের উকিল মিস্টার আলম ও তার অ্যাসিস্ট্যান্ট। বিচারকের অনুমতি পেতেই মিস্টার আলম উঠে দাঁড়িয়ে মাথাটা একটু নিচু করে সম্মাননী জানিয়ে তার বক্তব্য শুরু করেন, সাথে কিছু ডকুমেন্ট দিয়ে বলেন, প্রথমত মিস্টার শাহমিন রাজ সর্দারের উকিল আসেননি। দ্বিতীয়ত তারা অপশন হিসাবে নিয়ে এসেছেন তার বাবাকে, যে কিনা কখনো ওকালতি করেননি। এটাকে তো আরও বেশি প্রি প্ল্যান ধরা হয় ইউনানার। বিচারক তার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনছেন। মিস্টার আলম আবারও বলেন, এছাড়া রিমিকে নিয়ে যে দর্শনের অভিযোগ আনা হয়েছে তার স্ট্রং কোনো এভিডেন্স তো নেই। আমার মক্কেলের বিরুদ্ধে একটা প্রমাণ হাজির করতে পারেননি কেউ। আমরা খোঁজ নিয়ে জানতে পারি রিমু মেয়েটি গার্মেন্টস কর্মী, যে কিনা নিজের টাকা দিয়ে সংসার চালায়। গভীরে খোঁজ নিয়ে এটা স্পষ্ট জানা যায় আজকাল বাইরে যা কাজ করে মেয়েরা ইনকাম করে তার চেয়ে বেশি খরচ হয়ে থাকে। হিসাব মতে এই অতিরিক্ত টাকা আসতে পারে কোথা থেকে, তাও আবার একটা মেয়ের ক্ষেত্রে। এটা নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না। এতগুলো লোকের সামনে রিমুর চরিত্রে দাগ লাগলো। অপমান সহ্য করতে পারলো না রিমুর সাথে তার বাবা মা। এগুলো তাদের শুনতে হবে, এটাকেই ভাবে। এর আগে ক্ষিপ্ত মায়া, চোখ মুখ লাল হয়ে এসেছে, মাথাটা কাজ করা বন্ধ করতে শুরু করেছে। মন তো চাচ্ছে এখনই গিয়ে লোকটার গলা টিপে ধরতে। এদের মতো টাকা খেয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর উকিলকে মায়া ঘৃণা করে। কি সুন্দর অভিনয় এদের, যেন আসলে রিমু অপরাধী। মিস্টার আলম আবারও বলতে থাকে, রিমুকে নিয়ে যদি কিছু বলা হয় তাহলে তার খোঁজ নিলে সব কিছু জানতে পারবেন। পুরো এলাকা তার বদনাম করতেই থাকে। মেয়েটাকে প্রায়শই ছেলেদের সাথে দেখা যায়, ঘুরে বেড়ায়। অনেকে তো এটাও বলছে রিমু নিত্যদিন ছেলে নিয়ে নিজের বাড়িতেও আসে। এতে একটা প্রমাণও আছে, যেটাই সিসিটিভির ফুটেজ দেখলে বুঝবেন। রিমুরা আগে যে বাড়িতে থাকতো তার কিছুটা দূরেই 5 স্টার হোটেল। সিসিটিভি ফুটেজ হোটেলের দরজায় সেট করা। সেই ফুটেজের দূরত্ব অনুসারে রিমুকে একটা ছেলের সাথে হাঁটতে দেখা যাচ্ছে। এটা দেখে রাজ একবার তাকালো রিমুর বাবার দিকে। রিমুর বাবা বলে ওঠে, এটা আমাদের প্রতিবেশী রিমুর ভাইয়ের মতো, একসাথে রাস্তায় দেখা, তাই আমি বলেছিলাম যে আমার বাসায় যেতে দেরি হবে, তোমরা একসাথে যাও। রাজ এটা মাহমুদ সর্দারের কাছে মেসেজ করে দেয়। মাহমুদ সর্দার মেসেজ পড়ে রাজের দিকে তাকায়, আশ্বস্ত করলেন চোখের ইশারা দিয়ে। মিস্টার আলম তার কথা শেষ করে বসলেন নিজের আসনে। এবার উঠে দাঁড়ালেন মাহমুদ সর্দার। বিচারক তাকে এবার অনুমতি দিয়েছেন। মাহমুদ সর্দার উঠে বিচারকের সামনে একটু ঝুঁকে সম্মাননী দিয়ে বলেন, ইওর অনার, আমার বিপরীতী বন্ধু প্রথম যে অবজেকশন সেটা হলো আমার ওকালতি নিয়ে। আমি সেই সমস্ত বিষয় আগে ক্লিয়ার করতে চাই। মাহমুদ সর্দার কিছু কাগজ এগিয়ে দিলেন, তারপর বলতে শুরু করেন, আমার বিপরীত বন্ধু এটা জানা উচিত ওকালতি না করলেও ওকালতি নিয়ে যারা এডুকেশন কমপ্লিট করে ওদের ওকালতির একটা নির্দিষ্ট বয়স দেওয়া থাকে। আমি ওকালতি করিনি, কিন্তু আমি ওকালতি থেকে পদত্যাগও কখনো করিনি। বলতে গেলে আমি অন্য কিছুর প্রতি ঝুঁকেছিলাম, সেটা ছিল রাজনীতি। তবে আমার ওকালতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা প্রতিনিয়তই রাখা হতো। বিচারক মাহমুদ সর্দারের বয়স ও কাগজের সমস্ত তথ্য দেখে বলেন, আপনি রিমুর হয়ে সাক্ষ্য দিতে পারেন। মাহমুদ সর্দার এবার মিস্টার আলমের দিকে তাকিয়ে মৃদু হেসে চশমা ঠিক করে বলেন, আমার বিপরীত পক্ষের বন্ধু সেকেন্ড যে অবজেকশন, নো অবজেকশন। না কনফিডেন্ট নিয়ে বলা একটা কথা ছিল, গার্মেন্টস কর্মীরা পরিবার সামলায়, রিমু আয়ের থেকেও ব্যয় করে এর অধিক। এর থেকেও বড় কথা উনি প্রকাশ করতে চেয়েছেন গার্মেন্টস কর্মীরা হলো দেহ ব্যবসায়ী। এটা তো সরাসরি এভাবে ধরা হয় ইওর অনার। তো আমার প্রশ্ন, উনি এটা দ্বারা কতজন নারীকে টার্গেট করলেন? ওনার নিজের মেয়েও তো একজন চাকরিজীবী, ব্যাংকে জব করেন শুনেছি, বেশ ভালো বাড়ি বানিয়েছেন।
বেতন হিসেবে অনুসারে এত কিছু তো থাকা সম্ভব নয়। তাহলে কি আমি ধরেই নিব ওনার মেয়েও এমন? মিস্টার আলম রেগে গর্জে উঠে দাঁড়িয়ে বলেন, ইউনার, উনি আমার মেয়েকে পার্সোনাল অ্যাটাক করছে। আপনিও এক নিরুপায় মেয়েকে পার্সোনাল অ্যাটাক করেছেন মিস্টার আলম। আমি প্রমাণটাও দিয়েছি বিচারকের কাছে। আমিও দিব রিমুর বিরুদ্ধে প্রমাণ, একটু অপেক্ষা করুন। মিস্টার আলমের থেকে মুখ ফিরিয়ে মাহমুদ সর্দার বলেন, ফুটেজে একটা ছেলের সাথে রিমুকে হাঁটতে দেখা যাচ্ছে। ছেলেটার সাথে কিন্তু কোনো বাজে ইঙ্গিত দেখা যায়নি। ইনফ্যাক্ট লক্ষ্য করলেই দেখা যায় ছেলে মেয়ে দুজনেই বেশ ভালো দূরত্ব বজায় রেখেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে রাস্তা দিয়ে ছেলে মেয়ে হাঁটলে কি মেয়েটার চরিত্রের দোষ আছে? ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটলে আরেকজন এসে মেয়েটাকে ধর্ষণ করার অধিকার রাখে? মেয়েটাকে কি ছেলেটাকে নোংরা ইঙ্গিত দিয়েছিল? সব থেকে বড় কথা, রিমুকে যে ছেলের সাথে দেখা যাচ্ছে সেই ছেলেকে নিয়েও কোনো কেস আসেনি, এসেছে একজন ধর্ষককে নিয়ে। এটা দ্বারা কি বুঝে নেব ইওর অনার? আমার বিপরীত পক্ষের বন্ধু খেলাটা ঘোরাতে আরেকটা গুটি ব্যবহার করছে না? মিস্টার আলম অবাক হয়ে দেখছে মাহমুদ সর্দারকে। বিড়বিড় করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই লোকটা না রাজনীতি করতো, ওকালতি ছেড়েছিল কেন? উনি তো দেখছি ঠান্ডা মস্তিষ্ক দিয়ে খেলছে। আসলে স্যার, খোঁজ নিয়েছিলাম ওনার শ্বশুর একজন কৃষিমন্ত্রী ছিলেন, যেটা এখন ওনার ছেলে। উনি ওনার শ্বশুরের ডান হাত ছিলেন, খুবই চালাক, এবং রাজনীতিতে খেলাটা তার কঠিন ছিল। মানুষটা সৎ এবং দেখতে ভোলা ভালা হলেও কাজে পটুসী। আরও তো এভিডেন্স আছে রিমুর বিরুদ্ধে, সেগুলো দেখাও। অ্যাসিস্ট্যান্ট দিতেই মিস্টার আলম অপেক্ষা করেন মাহমুদ সর্দারের বক্তব্য শেষ করার। মাহমুদ সর্দার বক্তব্য শেষ করতে মিস্টার আলম বলতে শুরু করেন, ইউনার, কেস অনুযায়ী এখানে 3 জন মানুষ দর্শনের সাথে জড়িত, কিন্তু দর্শক হিসাবে এখানে আনা হয়েছে একজনকে, বাকি 2 জনকে হত্যা করা হয়েছে। তাদের লাশ একই দিনে একই সময়ে তাদের বাড়ির সামনেই ছিল। তার কিছু ফুটেজ এখানে দেয়া হলো। এখানে ফুটেজের সময়টা একবার দেখে নেবেন। ছবি ও ছবির ব্যাপারে কিছু তথ্য দেওয়া হলো বিচারকের কাছে। এবার মিস্টার আলম বলেন, আমি এই আদালতের সামনে দোষিতা হিসাবে যাকে গণ্য করা হয়েছে, হিমু, তাকে কিছু প্রশ্ন করতে চাই। কাঠগড়ায় তাকে আনার অনুরোধ রইল। বিচারক সম্মতি দিয়ে বলেন, রিমুকে কাঠগড়ায় আনার অনুমতি দেওয়া হলো। রিমু অনেক সাহস জোগালো মনে মনে। তাকে হয় সম্মানের সাথে এই আদালত থেকে বের হতে হবে, না হয় এখানে থেকে বের হয়ে নিজের জীবনটাই শেষ করে দিবে, এমনটাই মনে মনে স্থির রেখেছে রিমু। গুটি গুটি পায়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো রিমু। রিমুকে শপথ করানো হয় সত্য বলার জন্যে। এটা মিথ্যাবাদীকেও বলানো হয়, কিন্তু নিয়ম এখনো চলছে একই গতিতে। শপথ শেষ করতে মিস্টার আলম এসে রিমুকে প্রশ্ন করে, আপনার বক্তব্য অনুযায়ী আপনাকে 3 জন দর্শন করেছে, রাইট? জি। আপনি কি তাদের চিনতেন? একজনকে চিনতাম। কিভাবে? চাঁদাবাজির সাথে জড়িত ছেলেটি আব্বার কাছে অনেকবার চাঁদাবাজি করেছিল। আমাকে আব্বার কাছে সবজি আনতে দেখেছে প্রায়। আপনার আব্বা একজন সবজিওয়ালা? জি। আপনাকে যেদিন দর্শন করা হয় ওদিন রাত 12টায় আপনি কেন বাড়ি যাচ্ছিলেন? আমাদের ফ্যাক্টরিতে এখন চাপ বেশি, একটা অনুষ্ঠান চলছে শীতের মৌসুমে, সেই জন্য আমাদের পোশাকের দিকে নজর দেওয়া হচ্ছে। ইউনিক কালেকশন জমা পড়েছে। আমি সুতা কাটার কাজ করি। আমাদের এই দলে মেয়েরা একই সাথে কাজ করছিলাম। মায়া ম্যাম উনি ফ্যাক্টরিতে সকালবেলা থাকেন। শিডিউল দিয়েছিলেন 5 দিনের। আমরা আসলে এগোতে পারিনি। আমাদের কাছে ম্যানেজারের মাধ্যমে শিডিউল আসে। ম্যানেজার নিজেই এসবের জন্য দায়ী। উনি আগে আমাদের জানালে আমরা 5 দিনে কাজ শেষ করতে পারতাম। যেহেতু ওই দিনটা লাস্ট ডেট ছিল, তাই আমরা সারাদিন রাত পরিশ্রম করি। আমার সুতো কাটা শেষ হয় 11টার দিকে। আমার বাড়ির দিকে যেতে 2টা অটো ভাগ করে যেতে হয়। একটা অটো নির্দিষ্ট স্থানে গিয়ে আর একটা অটো ধরতে হয়েছিল। আব্বা এসে পরের অটো করে আমাকে নিয়ে যায়। ওই দিনও আব্বা আসছিল, কিন্তু ওরা এসে আমাকে আব্বার চোখের আড়ালে অজ্ঞান করে নিয়ে যায়। আব্বা দেখতে পায়নি আমাকে যখন নিয়ে গিয়েছিল। আপনাকে যে ওরাই দর্শন করেছে এটার প্রমাণ কি? রিমু চাইলো মায়ার দিকে,
ভিডিও ফুটেজ কি আদৌ পেয়েছে রিমু জানে না। রিমুকে ধর্ষণ করার সময় একজন ওদেরই দলের ছিল, সে মজা করে ভিডিও করে রিমুকে শাসিয়েছিল এই ব্যাপারে মুখ না খুলতে। মায়া মাথা দুই দিকে নাড়িয়ে না বুঝালো। রিমু আশাহত হয়ে চুপ হয়ে গেল। মিস্টার আলম সুযোগের সদ্ব্যবহার করে, ইউনোনার রিমুর কাছে তো আমার মক্কেলের হয়ে কোনো প্রমাণ নেই, বরং আমি বলতে পারি চাঁদাবাজির কারণে আমার মক্কেল ও তার বন্ধুদের ফাঁসানো হয়েছে। দুজনকে হত্যা করেছে এরা, একজনকে এখনো হত্যা করতে পারেনি, তাই সে আদালতে হাজির। রিমুর চোখ বেয়ে পানি পড়ছে। মায়া এবার রাগের সাথে উঠে দাঁড়িয়ে বলে, নিজের মনের মতো সাজিয়ে কাহিনী বললেই সেটা সত্যি হয়ে যায় না মিস্টার আলম? সবাই অবাক হয়ে তাকালো মায়ার দিকে। বিচারক সবাইকে চুপ থাকতে হুকুম দিলেন। মায়ের উদ্দেশ্যে বলেন, আপনি কিছু বলতে চান? মায়ের সোজা উত্তর, জি। কাঠগড়া এসে বলুন। মায়া কাঠগড়ায় এসে শপথ করে নেয় আগে, তারপর মিস্টার আলমের উদ্দেশ্যে বলে, আপনি মাত্রই বললেন ধর্ষণের কোনো প্রমাণ আছে কিনা। আমার প্রশ্ন, আপনি কি করে এটা ভাবতে পারেন একজন ধর্ষিতার কাছে ধর্ষণের প্রমাণ থাকবে? যে ধর্ষিতা হয় সে প্রমাণের জন্য ব্যস্ত থাকে। আদালতে থাকা সকল লোকজন হাততালি দেয়। মায়া আবারও বলে, ইওর অনার, বিচারকের কাছে সত্যটা হাজির করা উচিত। মিস্টার আলমকে আমি নির্দ্বিধায় মিথ্যা সাজাতে দেখছি, এটা কি ঠিক? একজন ধর্ষিতা কি তার মস্তিষ্ক ঠিক রাখতে পারে? সে কি জানতো সে ধর্ষিতা হবে? সে কি জানতো সে তার বাবার সামনে থেকেই গুম হয়ে যাবে? মিস্টার আলমের এসব বানোয়াট প্রশ্ন রিমুকে আরো বেশি অসুস্থ করে দিচ্ছে। মানসিকভাবে দুর্বল বানানোর এক প্রচেষ্টা এটা। মিস্টার আলম মৃদু হেসে বলেন, একজন কেস করবে আসামির হয়ে, এটা কেমন মতামত দিচ্ছেন মিস মায়া? তাহলে আপনি কিভাবে খুন কে করেছে প্রমাণ করতে না পেরে আসামি বের করছেন মিস্টার আলম? এটা তো কথাতেই বের হলো। ঠিক তেমনই এটাও বের হয় যে চাঁদাবাজি করে নেশাখোর ওই ধর্ষকরা রিমুকে জেদের কারণে উঠে নিয়ে ধর্ষণ করেছিল। এতটা আত্মবিশ্বাস? সত্যের হয়ে লড়াই করে দেখবেন, আপনিও নিজের উপর আত্মবিশ্বাস ফিরে পাবেন। মিস্টার আলম বোধহয় একটু ঘাবড়ে গেলেন, আবার নাও যেতে পারেন। উকিল বলে কথা, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।